ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন জানালেন প্রধান উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের উপর হামলা হলে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি বৈষম্য বিরোধীদের। নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ভোটাররা, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। সুদানের শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে আনা হবে শনিবার। প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় সম্পন্ন হবে অন্ত্যেষ্টিক্রিয়া। এবং প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে রাখাইন ভাষা সংরক্ষণে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে দেয়া এক তথ্যে এসব জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। তিনি প্রধান উপদেষ্টাকে ফোন করেন এবং হাদির চিকিৎসা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শ্রমশক্তি রফতানিতে দালাল চক্র বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশ তারুণ্যের খনি, যা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীতে এত তরুণ জনশক্তি আর কোথাও নেই বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের মুক্তির কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। বলেন, কষ্ট করে বিদেশে যাওয়া শ্রমিকরা আইন অমান্য করলে কি শাস্তি হবে জানত। তারপরও দেশের জন্য জুলাই আন্দোলনে একাত্মতা জানিয়ে আইন ভাঙল। পরবর্তীতে ওই দেশের সরকারকে অনুরোধ করলে তারা মুক্তি দিলেন। পুরো মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক। সংখ্যা ঠিক হলো, এটা 17,000 হবে না, আরো কম হবে, 12,000 এরকম কিছু হবে। তো সেটা উদ্যাপন, সেটা হলো। মালয়েশিয়া সফরে অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জগৎটা দালাল সিন্ডিকেটে ভরা, সরকার এখান থেকে অনেক দূরে। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরই করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। শুধুমাত্র জাপানের ভাষা শিখলে 1 লাখ মানুষকে সেখানে পাঠানো সম্ভব বলেও জানান ডক্টর ইউনূস। 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও দোসরদের নির্বাচনে অংশ নেয়া ঠেকাতে ইসিকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় সংগঠনটি। এদিকে ইসি সচিব জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 200 পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এম আর আসাদের রিপোর্ট। বুধবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। জানান, জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলা চললে বড় আন্দোলনের পথে হাঁটবে সংগঠনটি। সুশীলতার বাইরে গিয়ে আমাদের মনে হয় হার্ডলাইনে যাওয়ার সময় এসেছে। কেউ যদি আমাদের রক্ত নেয়, বাংলাদেশের জনগণ আবার বিপ্লবিক কায়দায় রক্ত নেবে। কেউ যদি পলাতক শত্রুরা, কেউ যদি ভিন দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কেউ যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বাংলাদেশ যুদ্ধ করবে। আওয়ামী লীগ ও দোসরদের নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে ইসিকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান রিফাত রশিদ। যারা নির্বাচিত হয়েছে অথবা নির্বাচন হয়নি কিন্তু এই ডামি নির্বাচনের মাধ্যমে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাদেরকে অবশ্যই আগামী নির্বাচনে
অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে, তাদেরকে সেই সুযোগ দেওয়া যাবে না। এদিকে আগামী নির্বাচন পর্যবেক্ষণে প্রায় 200 সদস্যের প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়ন পাঠাবে বলে জানিয়েছেন ইসি সচিব। লিডার অফ দ্য ডেলিগেশনের নামটা পেয়েছি, ওনার নাম হচ্ছে আইভার্স ইজাপস। উনি মেম্বার অফ দ্য ইউ পার্লামেন্ট। হি উইল লিড দ্য ইউ ডেলিগেশন বিভিন্ন সময়ে ওভার দ্য পিরিয়ড অফ টাইম 175 থেকে 200 জনের মতন আসবেন, এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে। এখন কে আগে আসবেন, তাদের সংখ্যা কত, তাদের কি কি দেখবেন, তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত জানি না। নিরাপত্তার স্বার্থে প্রার্থীরা বৈধ অস্ত্র ফেরত দিলে তা আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক হবে না বলেও জানান তিনি। নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করলে যদি ভীতি সঞ্চার করে, এটা কি কখনো কথা হতে পারে? নিরাপত্তা এটা তো আমাদের সবারই চেষ্টা করা উচিত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন গণভোট নিয়ে আশা থাকলেও নির্বাচনের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ভোটাররা, আবার অনেকে গণভোটের বিষয়ে খুব একটা অবগত নয়। তারপরেও ভোট দেওয়ার ব্যাপারে আশাবাদী তারা। পরিস্থিতি উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মুদাসসির আলীর প্রতিবেদন। স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিজয় দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন, গণভোট, সংস্কার ও সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। তারপরেও মানুষের মধ্যে বিরাজ করছে শঙ্কা। জননিরাপত্তা আরও বিঘ্নিত হওয়ার ভীতি কাজ করছে মানুষের মধ্যে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শঙ্কা বেড়েছে। জনগণের যে প্রত্যাশার আলোকে কিন্তু এই ডক্টর ইউনূস কাজ করতে পারছে না। আকাঙ্ক্ষার জায়গাটাকে অন্তর্বর্তীকালীন সরকার টিউন করতে পারেনি, নক করতে পারেনি। নির্বাচনের যে একটা আয়স সুষ্ঠুভাবে যেটা নির্বাচনের একটা আছে সেরকম দেখতেছে না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওভাবেই কাজ করছে না বা তারা ব্যর্থ হচ্ছে। নির্বাচনের আগে যেসব সহিংসতাগুলোর চিত্র আমরা অলরেডি দেখতেছি, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমি খুব শঙ্কিত। অনেকেই গণভোটের ব্যাপারে অবগত নন। এছাড়াও একই দিনে নির্বাচন, গণভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সর্বস্তরের মানুষ। এটা নিয়ে ওরকম আমাদের জানা নেই, আমরা পড়াশোনা অতটুকু আগাইনি। এটা যেহেতু একদিনে দিয়েছে, সাধারণ মানুষ হয়তো পেঁচিয়ে ফেলবে যে কোনটা না কোনটা দিবে। জনগণকে যদি বোঝানো হয় যে সংস্কার প্রস্তাব বা সংস্কারের উদ্যোগগুলো আমরা নেব, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সবাই, তখন হচ্ছে জনগণ সেই সংস্কার প্রস্তাবে সাড়া দেবে এবং তারা ভোটে পার্টিসিপেট করবে। পরিস্থিতি উত্তরণে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সমন্বিত ভূমিকা থাকা দরকার বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রধান ডক্টর তাইয়াবুর রহমান। বেশি দিন তো নেই, আমাদের মনে হয় মাস দুয়েকেরও নিচে, তো এই সময়ে ইলেকশনটা হতে যাচ্ছে। সেরকম একটা পরিবেশ তৈরি করা সরকারের দিক থেকে যেমন দায়িত্ব আছে, ইলেকশন কমিশনের দায়িত্ব আছে, এর সাথে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। তবে ভোট নিয়ে মানুষের প্রত্যাশা তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন এই বিশেষজ্ঞ। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ধরনের উদ্বেগ রয়েই গেছে। বিশেষ করে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এক ধরনের ভীতি কাজ করছে সাধারণ ভোটারদের মধ্যে। তবে এর মধ্যেও ভোট দেওয়ার বিষয়ে আশাবাদী তারা, যে আশাবাদ বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনগুলোতে ছিল না। পরিস্থিতি উন্নয়নে সরকারের আইন প্রয়োগ সহ রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ দরকার বলে মত বিশ্লেষকদের। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সার্বিকভাবে দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত। বুধবার দুপুরে BKMEA ভবনের নিচতলায় জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে 6টি লেগুনা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় হাদির জন্য দেশবাসীর দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাহিনী সক্ষমতা বৃদ্ধি করে ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন অংশে এমন সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে, এটি আমাদের প্রত্যাশা। নারায়ণগঞ্জ জেলা পুলিশ, শিল্প পুলিশের সকল সদস্যদের তাদের দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখা আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যাশা।
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী সদস্যদের মৃতদেহ শনিবার ঢাকায় আনার কথা রয়েছে। দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনী। মরদেহ দেশে প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন করা হবে। 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক্স ঘাঁটিতে সশস্ত্র গোষ্ঠী পরিচালিত সন্ত্রাসী ড্রোন হামলায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী শাহাদাত বরণ করেন এবং 9 জন আহত হন। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। নিজস্ব ভাষা ও সংস্কৃতি সহ শত শত বছরের ঐতিহ্য আধুনিকায়ন, অভিবাসন এবং সংখ্যাগরিষ্ঠের প্রভাব সহ নানা কারণে রাখাইনদের ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার পথে। তাই ভাষা সংরক্ষণে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি তাদের। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রামে আশ্রয় নেওয়া রাখাইনরা দেশ স্বাধীনের পরে নাগরিকত্ব পায় বাংলাদেশের। রাখাইনদের মাতৃভাষার নামও রাখাইন, কিন্তু এ ভাষায় পাঠ্য বই না থাকায় শৈশবের মাতৃভাষা ছেড়ে পাঠশালায় রাখাইন শিশুদের নতুন করে জানতে হয় বাংলা ভাষা। বরগুনার তালতলিতে প্রায় 1000 রাখাইন পরিবারের বসবাস। এসব পরিবারের বেশিরভাগ শিশুরা জানে না নিজ ভাষা। তার কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা, মাতৃভাষা চর্চা ও ভাষার সঠিক সংরক্ষণের অভাব। আমাদের যে শিক্ষার জন্য কোনো ব্যবস্থা নাই, তার জন্য আমরা অতদূর আগাতে পারি নাই। আমাদের কোনো ভাষা শিক্ষার কেন্দ্র নেই, এমনকি আমাদের ভাষার যে বই তাও কোথাও পাওয়া যাচ্ছে না। আমাদের উচিত আরও রাখাইনের একটি নতুন বই বের করা। প্রাথমিক পর্যায় থেকে আমরা চাইছি যে ক্লাস 5 পর্যন্ত এই প্রাইমারি স্কুল অন্তর্ভুক্ত করার জন্য আমাদের এই ভাষাটাকে। প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত যদি সরকার যদি এটা হাতে নিতে, তাইলে আমাদের এই যে ভাষাটা বিলুপ্ত হবে না। বিষয়টি গুরুত্ব দিয়ে রাখাইন ভাষা সংরক্ষণ ও সংস্কৃতি ধরে রাখতে কালচারাল একাডেমি নির্মাণে উদ্যোগের কথা জানালেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। রাখাইন সম্প্রদায় তাদের যে কর্মকাণ্ডগুলো আছে এই এলাকার স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখে। তো এগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে। এখানে হলো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বৃদ্ধি করার জন্য এখানে কালচারাল একাডেমি তৈরি করার। তো ইতিমধ্যে এগুলোর কাজ শুরু হয়েছে। রাখাইন ভাষায় স্বরবর্ণ 12টি ও ব্যঞ্জনবর্ণ 33টি। বর্ণমালা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এমন 5টি ভাষায় সরকার পাঠ্য বই বানালেও সুবিধা বঞ্চিত রাখাইনরা। আফরিন পপি, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জ জেলার প্রধান অর্থকারী ফসল আলু গেল বছর বড় রকমের লোকসানের মুখে পড়লেও চলতি মৌসুমে হাল ছাড়েননি কৃষকরা। এবার ভালো দাম পাওয়ার আশায় মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। সহায়তা দিয়ে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। আলু রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মুন্সিগঞ্জ জেলার কৃষকরা। গত বছর জেলায় 34,500 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জন না হয়ে লোকসানের মুখে পড়েন তারা। কিন্তু নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়ে আবারও আলু চাষ শুরু করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লাভের আশায় বুক বেঁধেছেন তারা। লাভের মুখ দেখলে তবে আগের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন তারা। আগের বার কিছু পাইছিল, গেছে বার মনে ডাবল মনে লোকসান গেছে বেশি। বর্তমানে আলুর দাম বিকায় না, বাইরে সাপ্লাই নেই, এই জন্য আমাকে আলুর দাম খুব কম আর সারের দাম বেশি। রপ্তানি যদি হয় আল্লাহর রহমতে তো কিছু আশা করা যায় না, আইলার আশা নাই। গতবার থেকে এইবার বেশি খরচ, আপনার সারের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, অনেক জিনিসের দামই বাড়তি। কোল্ড স্টোরেজের ভাড়া সহকারে বস্তা প্রতি আপনার 1200 টাকার মতো পড়ছে খরচ সহকারে নিয়ে। এখন আলু বিক্রি করতে যে পাইছি আমরা মাত্র 400 টাকা করে। একবার লস হয় লাভ হয় আশা করি করে, যেই বছর লস গেছে আগামীতে লাভ হইব। চলতি বছর আলুর কাঙ্ক্ষিত উৎপাদন ও মূল্য প্রাপ্তির আশার কথা জানালেন কৃষি কর্মকর্তা। বক্স আলু যেটা ইম্পোর্টেড সিড কৃষকরা বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে আমরা একটা জেলা প্রশাসনের মাধ্যমে সমন্বিত উদ্যোগ নিয়ে একটা সর্বোচ্চ দাম সিলিং করে দিয়েছি। ফলে কৃষকরা নির্বিঘ্নে এই বীজটিও ক্রয় করে তারা আলু লাগাতে পারছে।
সারের পরিস্থিতি আমরা সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে নির্ধারিত মূল্যে কৃষকদের সার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের যে মনিটরিং কার্যক্রম সেটা অব্যাহত রয়েছে। জেলায় এবছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা 34,600 হেক্টর জমি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই উপজেলাতে রেকর্ড হচ্ছে। সকাল 9টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 71%। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিচ্ছে সামনের দিনগুলোতেও মাঝারি শৈত্যপ্রবাহ নেমে আসতে পারে। বরগুনার পাথরঘাটায় দীর্ঘদিনের বিদ্যুতের ভোগান্তি কমতে চলেছে। বরগুনা থেকে নতুন গ্রিড সংযোগের অনুমোদন এবং সাব স্টেশন নির্মাণের কাজ চলমান থাকায় দীর্ঘদিনের লোডশেডিং সমস্যার সমাধান হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল হবে বলে আশা জানায় কর্তৃপক্ষ। সুমন মোল্লার প্রতিবেদন জানাচ্ছেন তাসিন তারিন। বরগুনায় 20 কোটি 28 লাখ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আধুনিক সাবস্টেশন। এখানে থাকবে নতুন ভবন, পাওয়ার ট্রান্সফরমার এবং সর্বাধুনিক বিদ্যুৎ সরঞ্জাম। বর্তমানে পাথরঘাটায় বিদ্যুতের চাহিদা 14 মেগাওয়াট। নতুন সাবস্টেশনে সরবরাহের সক্ষমতা 40 মেগাওয়াট। বরগুনা থেকে বিদ্যুৎ সংযোগ স্থাপনের দাবি ছিল আমাদের সব মানুষের। বিশ্বাস করি এটার কার্যক্রম চালু আছে যখন, তখন এটার মানে সুফল আমরা পাবো। আগামী বছরের মধ্যেই জনসাধারণ এই সাবস্টেশনের সুবিধা পাবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা আশাবাদী যে সার্বিক পরিস্থিতি যদি সঠিক হয় তাহলে আমরা 1 বছরের পরেই এটা উদ্বোধন করার চেষ্টা করব। পাথরঘাটার মানুষের বহুদিনের দাবি পূরণে এটি হতে যাচ্ছে ঐতিহাসিক পদক্ষেপ। ভান্ডারিয়া থেকে আসা প্রায় 70 কিলোমিটার লাইন, যার কারণে আমরা শেষ প্রান্তে এসে ভোল্টেজটা তেমন ভালো পাই না। এখন আশা করি এখানে যদি আমরা বরগুনা থেকে 33 কেবি লাইন আসে এবং আমাদের নতুন সাবস্টেশন হয়, ইনশাল্লাহ বিদ্যুতের সমস্যা পাথরঘাটাবাসী বিদ্যুতের সমস্যা থেকে মুক্ত হবে ইনশাল্লাহ। বরগুনা থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বে 33 কেবি সাবমেরিন কেবলের মাধ্যমে নতুন সংযোগ আনা হচ্ছে, যার ব্যয় 36 কোটি টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়নে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দোয়া কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী। নারী উন্নয়ন ও স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে জামালপুরে বিএনপির উদ্যোগে পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের সেনাবাহিনীর উদ্যোগে অসহায় 300 শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে উৎসবমুখর পরিবেশে নাচল সেন্ট্রাল প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মুন্সিগঞ্জের লোহজংয়ে 6A সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন। মেহেরপুর 2 গাংনী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন। টাঙ্গাইলের ধনবাড়ি পাইসকা ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দৈনিক ইত্তেফাক। বাংলাদেশের দূতকে ডেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিল্লির। ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে টানাপোড়েন আছে পররাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন নিয়ে ভারতের নসিহত দরকার নেই। লন্ডনে বিদায়ী সমাবেশে তারেক রহমান, ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচনও খুব সহজ নয়, সবাই ঐক্যবদ্ধ থাকুন। সমকাল। আগ্রহ থাকলেও ভোটের মাঠে তৎপর নয় অনেক দল। তারেক রহমানের অভ্যর্থনায় ব্যাপক আয়োজন।
বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তাপ। শেষ মুহূর্তের হিসাব নিকাশে দলগুলো ৩০০ আসনে প্রার্থী চূড়ান্তে হিমশিম বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোট। গণতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেক রহমান। যুগান্তর। হাদির হামলাকারী যেন এক মাফিয়া ডন। ফয়সাল মহারাষ্ট্রে ব্যবহার করছে ভারতীয় সিম। মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন আটকে দিল পুলিশ। দ্য ডেইলি স্টার। গ্রোয়িং গ্লোবাল ফোকাস অন February 12 vote. India advising on our polls unacceptable. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, জানালেন প্রধান উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের উপর হামলা হলে কঠোর আন্দোলন, হুঁশিয়ারি বৈষম্য বিরোধীদের। নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন ভোটাররা, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। সুদানের শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে আনা হবে শনিবার। প্রত্যাবর্তনের পর যথাযথ মর্যাদায় সম্পন্ন হবে অন্ত্যেষ্টিক্রিয়া। এবং প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে রাখাইন ভাষা, সংরক্ষণে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তের দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।